সালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা বিজয়ের। আর আজকের আওয়াজ শুরু করছি বিজয় দিবস এবং বুদ্ধিজীবী দিবস নিয়ে। তো প্রথমে আমি আমাদের শহীদদের শ্রদ্ধা এবং শহীদদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন। মূল কথায় চলে আসি। আজকে আমাদের তো বিজয় দিবস, আমরা 16 ডিসেম্বর পালন করে আসছি, চলতেছে এটা আমাদের। তো নরেন্দ্র মোদীর গদির যে পোস্ট, সেখানে গদি যেটা করছে, সে তাদের বিজয় বলতেছে আর কি 71-এ, জানি না। তো পরে যেটা হচ্ছে, এটা নিয়ে মোটামুটি এখন অনেকেই পোস্ট করতেছে। এখানেই রহস্য রয়ে গেছে যে আমাদের যে 16 ডিসেম্বর এবং হচ্ছে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, তা আগে 16 ডিসেম্বরের কথাটাই বলি। এই যে আমরা বিজয় দিবসটা পালন করি, এটা আসলে প্রকৃত বিজয়টা মানে এই সময় না, আরও আগে হয়ে যেত। শুধুমাত্র তড়িঘড়ির কারণেই আমাদের এই সময়টা হচ্ছে 16 ডিসেম্বর আসা লাগছে। আর সেদিন ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে কী হয়েছিল, আমাদের কেউ ছিল না, মানে আমাদের যেমন হচ্ছে এই আমাদের যে মুক্তিবাহিনীর প্রধান, তারা কেউ ছিল না। না ছিল হচ্ছে তাজউদ্দিন, সে সময়কার কেউ না, ছিল কে, যৌথ বাহিনীর এই প্রধান ভারতীয় যিনি ছিল আর কি, সে ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, মূল যেখানে রহস্যটা, যখন তারা বুঝতে পারছে যে, একসাথে বলে ফেলি, কারণ 14 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর দুইটাই সম্পর্কিত মূল বিষয়টাই। তাহলে যখন হচ্ছে তারা বুঝতে পারলো আর কি, আমি গত ভিডিওতে বলছিলাম যে আমাদের যুদ্ধটা আসলে কারা করেছিল বা মূল প্ল্যান কী ছিল এবং ভারত সফল হয়েছিল। তা আমার সেই ভিডিওটা যেটা করা হয়েছিল ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে ভারতীয় এই ফালতুগুলা ইউটিউব, ফেসবুক সব জায়গায় এত অ্যাক্টিভ যে আমার ছোট একটা ভিডিও, আমি মনে হয় 29-30 মিনিটের একটা লাইভ ছিল, আর সেটাকে তারা আমার চ্যানেল থেকেই সরাই দিয়েছে। তো সেখানে আমি শুধু ওখানে ওইটুকু বলছিলাম আর কি, যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ হবে না। এবং কেন হবে না, আমি কোনো তথ্য প্রমাণ মানে হচ্ছে শো করি নাই, জাস্ট হচ্ছে আমি শুধু বলেই গেছি। তো এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার দিকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তারা যখন বুঝতে পারছে যে আসলে বাংলাদেশিরা তো যুদ্ধ করে বিজয় লাভ করেই ফেলবে, মানে নভেম্বরের দিকে বিষয়টা, ঠিক তখনই তারা যেটা করেছিল, এই যৌথ বাহিনী গঠন করার উদ্যোগ নেয়। তারপরে গেম এবং টার্ম কার্ড অনুযায়ী তো এই যৌথ বাহিনী গঠন হয়। এরপরে যৌথ বাহিনী ঢুকে যায়, অর্থাৎ ভারতীয় বাহিনী ঢুকে যায় আমাদের সাথে মিত্র বাহিনী নামে। তারপরে এই যৌথ বাহিনীর অপারেশন চলে। আর এই তড়িঘড়ির কারণে মূলত আমাদের বিজয়টা ছিনিয়ে নেওয়া হয়েছে আর কি, অনেকটাই আমি বলতে পারি চুরি করে নেওয়া হয়েছে। কারণ আমাদের বিজয় আরও আগেই চলে আসতো। পাকিস্তান বুঝতে পারছে যে না, আসলে আর যুদ্ধ করা সম্ভব না, ঠিক তখনই তারা পরিকল্পনা নিয়ে নিচ্ছে, স্বাধীনতা দিয়ে দিবে বা আমাদেরকে তারা আত্মসমর্পণ করবে। আর সেই সময় ভারতে খেলাগুলো শুরু করে দিয়েছিল। তো তাদের খেলার যেই শুরুটা হয়েছিল সে সময়, আগে থেকে তো শুরু হয়েছিল, ফাইনালি তারা যে খেলাটা খেলছে সেটা হচ্ছে এই নভেম্বর থেকে। তো নভেম্বরের খেলা থেকেই মোটামুটি ডিসেম্বর আসলো, ডিসেম্বর থেকেই যুদ্ধবিগ্রহ বিভিন্ন জায়গায় চলতেছে। তো সর্বশেষ তারা যেটা করলো, যখন দেখলো যে না, চূড়ান্ত সময়টা হয়েই গেছে, মানে 16 ডিসেম্বর আনুষ্ঠানিকতা হয়ে যাবে এরকম কিছু, ঠিক এই মুহূর্তে চূড়ান্ত খেলাটা খেলে দিল। সেটা হচ্ছে আমরা আজকে যে বুদ্ধিজীবী দিবস পালন করি, এটা সম্পূর্ণ একটা ভুয়া জিনিস। মানে হ্যাঁ, বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে, এটা সঠিক। তাদেরকে আসলে তারা কাদের পক্ষ থেকে তাদেরকে করা হয়েছিল সেটা আমরা জানি না, কারণ আমাদেরকে যে ইতিহাস পড়ানো হয়েছে আমরা সেই ইতিহাস জানি। আর আমি বলছি ওই ইতিহাসে ওই ইতিহাস আমি ভূমি করে ফেলে দিই। আমাদেরকে ইতিহাসকে ব্যবচ্ছেদ করে পুনরায় জানা লাগবে। সেই সময়কার পত্রপত্রিকা পড়তে হবে যে এই যে কী বলে, আমাদের যে মুক্তিবাহিনী ছিল তাদের সাথে মুজিব বাহিনীর লড়াই হতো, মুক্তিবাহিনীদের অস্ত্র ছিনিয়ে নিত মুজিব বাহিনী। এগুলো পড়তে হবে, এগুলো ফোড়ে বের করতে হবে। বোকাচোদার মতো থেকে কোনো লাভ হবে না। আপনি পড়াশোনা করছে একাডেমিক, শুধু বইয়ের যে জ্ঞান, একাডেমিক যে জ্ঞান, ওই জ্ঞান নিয়ে বালসাল কিছুই হবে না। একেবারে ইতিহাসকে পোস্টমর্টম করে প্রকৃত যে রহস্য সেটা বের করে আনতে হবে। মুজিব বাহিনীকে ট্রেনিং দিয়েছিল ভারত, আবার মুক্তিবাহিনীকেও ভারত ট্রেনিং দিয়েছে, কিন্তু মুজিব বাহিনীকে মুক্তিবাহিনীর এগেনিস্টে দাঁড় করাইছে।
আর যেটা হয়েছিল, তারা তখন দেশে ফিরে আসছে, মুক্তিবাহিনীর অস্ত্র কেড়ে নিত, বিভিন্ন জায়গায় মুক্তিবাহিনীদেরকে তারা বাধা দিত। এই মুক্তিবাহিনী পরবর্তীতে শেখ মুজিবের সময়, বাকশালী সময়ে, এটা হচ্ছে কি, কে যেন বলে এটাকে, মুজিব বাহিনীটাই পরবর্তীতে যেটা হয় রক্ষী বাহিনী, জাতীয় রক্ষী বাহিনী এতে গঠন করা হয়। তো এই জিনিসটা এখানে থেকে মূল ক্লুটা শুরু হয়েছে আর কি। তো ফাইনালি তারা যেটা করছিল, যখন বুঝতে পারছে যে এই ঘটনাটা ঘটে যাবে, তখন একেবারে টার্গেট করে করে প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা শহরে তারা হচ্ছে এই বুদ্ধিজীবীদেরকে এই খেল খতম করে দেয়। এটা ভারতে করেছে, সম্পূর্ণ 100% ভারত করেছে। আমি কখনো বিশ্বাস করি না যে পাকিস্তানিরা এরকম কাজ করেছে, কারণ পাকিস্তানিরা চিনতেই না। আর তারা যেটা আমাদেরকে শিখেছে, ওই বালসাল মার্কা ইতিহাস, বোকাচোদাদেরকে, মানে আমাদের বোকাচোদাদেরকে আর কি। তো সেখানে তারা দেখাচ্ছে যে রাজাকার, আলবদর, আল শাম, হ্যান ত্যান রাজাকাররা এবং মিলে পাকিস্তানিরা মিলেই হচ্ছে এই সকল বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আসলে এখানে রাজাকারদেরকে, সরি যেটা বলছে বুদ্ধিজীবীদেরকে, এই কেউ কোনো পাকিস্তানি বা কোনো রাজাকারী হত্যা করে, সম্পূর্ণ ভারত এই মিশনটা চালিয়েছে। এবং আমার সন্দেহ হয় এখনও যে অপারেশন সার্চলাইট নিয়ে সেখানেও আসলে কি তাদের হাত ছিল কিনা, কারণ আমি এই সম্পর্কে প্রকৃত কোনো ইতিহাস খুঁজে পাই নাই, চেষ্টা করেছি অনেক। তো যাই হোক, তাদের যেটা ছিল, শহীদুল্লাহ কায়সার সহ সেদিন অনেক অনেক বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করা, অর্থাৎ মোটামুটি দেখে দেখে যারা জাতির নেতৃত্ব দিতে পারবে, যাদের মাথায় কিছু ছিল, মাল ছিল আর কি, মাল। এখন তো হচ্ছে শালার বোকাছো, তাদের বেশিরভাগই হচ্ছে গোবর, মানে এক একটা একেবারে দেখা যায় ইতিহাস ওই জাফর ইকবালের মতন আর কি। ধারে গোপ দিয়ে চুল টুল ফালাই, মানে কি এক বালছাল হয়ে যায়। আর দেখা যায় যে হচ্ছে মাথার ভিতরে সব হচ্ছে গোবর ঢুকানো। তো এই গোবর ফোস করালাগুলাই ছিল রাখছে তারা, কিন্তু যাদের মাথার ভিতরে মাল ছিল, যেমন শহীদুল্লাহ কায়সার, তারপরে আমি এখন এই মুহূর্তে নাম মনে আসতেছে না, জহির রেহানকে তারা হয়তো সেই সময় পাইলে হত্যা করে ফেলতো, তারা পায় নাই। জহির রেহানের বিষয়টা নিয়ে একটু পরে কথা বলতেছি। তো সেদিন মোটামুটি তারা এই অপারেশনটা করে যারা হচ্ছে জাতিকে নেতৃত্ব দিতে পারতো তাদেরকে শেষ করে দেয় ভারত। আর এটা তারা যখন জানতো যে চূড়ান্ত বিজয়টা আমাদের চলে আসছে, ঠিক সেই সময়ে তারা এটা করে। আর আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে পাকিস্তানি রাজাকাররা এবং হচ্ছে পাকিস্তানি আর্মি আমাদেরকে কি করছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা হচ্ছে। আর আমরা কি শোকে কাতর, আমরা 14ই ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি। ঠিক আছে, আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের মাথাওয়ালাদেরকে এটা শেষ করা হয়েছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু কারা করেছে সেই ইতিহাস আমাদের কাছ থেকে গোপন করে রাখা হয়েছে। আর কতকাল আমরা এই বোকাচোদাদের নিয়ে বাস করব, মানে এই বোকাচোদা ইতিহাস পড়ে পড়ে আমরা বড় হব। সময় এসেছে আমাদেরকে প্রকৃত ইতিহাস খুঁজে বের করতে হবে, জানতে হবে, নচেত আগামী প্রজন্ম ভবিষ্যতে অন্ধকার, একেবারে ঘোরতর অন্ধকারে ডুবে যাবে এই ভারতীয় আগ্রাসনের কাছে। আমি আমার ভিডিওতে অনেক কিছু বলে ফেলছিলাম যে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে এবং কেন বাংলাদেশ কখনো ভারতের বন্ধু হবে না, আমি সেখানে ব্যাখ্যা করেছি। এরপরে যেটা হলো 16ই ডিসেম্বর, সেখানে তো তারাই স্বাক্ষর করে তারাই করে ফেলছে। অথচ সে সময় আমাদের সেনাপ্রধান নাই, আমাদের তৎকালীন বাহিনীর প্রধান নাই, আমাদের তাজউদ্দিন নাই। তাজউদ্দিন কয়েকদিন পরে দেশে আসছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তারপরে ওই একজনকে খুলনায় গ্রেপ্তার করে রাখছে, অর্থাৎ একজনের ঘোড়াবন্দি করে রাখছে, তাকে ওই সরাদুদ্দিনে তখন আসতে দেয় নাই বিজয়ের অনুষ্ঠানে। তো এই বিজয়টা আমাদেরকে চিনিয়ে নিয়েছে। আর ঠিক এই অপারেশনটাই তারা তাদের বিভিন্ন বইতে রয়ে যে বইগুলো আছে তারা এগুলোতে দাবি করছে। এবং আজকে নরেন্দ্র গদির এই পোস্টেই বোঝা যায় তাদের এই এজেন্ডা, তাদের কী কৌশল ছিল এবং তাদের এই প্ল্যান ছিল, সম্পূর্ণ প্ল্যান করাই ছিল। তো এই যে বিষয়টা, এই বিষয়টা ভারত করিয়েছে তাদের স্বার্থে, তাদের লাভে। হ্যাঁ, এটা আমি অবশ্যই স্বীকার করতে হয়। তারা মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং দিয়েছে, তারপরে কিছু মানুষজনকে আশ্রয় দিয়েছে, কিন্তু মূল এজেন্ডা 80% ছিল তাদের এই স্বার্থ নিয়ে। কারণ তারা কাদেরকে ট্রেনিং দিয়েছে? মুক্তিবাহিনীকে দিয়েছে, মুক্তিবাহিনীর এগেনিস্টে মুজিব বাহিনীকে দিয়েছে, যাতে করে বাই চান্স এগেনিস্টে এখানে আরেকটা তাদের একটা এজেন্ট দাঁড় করা যায়। অবশ্য তারা সেখানেও সফল হয়েছে। তারপরে যেটা হয়েছে, তারা সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য মোটামুটি বিভিন্ন ধরনের চুক্তি গঠন করে ফেলছিল, যেটা দেখে তাজউদ্দিন নিজেই মুছে গেছিলো আর কি, যে শেখ মুজিবের সাথে যে চুক্তি করে ফেলছে এত স্বল্প সময়ে। এরপরে স্বল্প সময়ে আচ্ছা সংবিধান নিয়ে আজকে না হয় কথা না বলি, সংবিধান অনুসারে কথা বলবো। ভারতীয় সেই কফি মারা সংবিধানটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ আমরা স্বাধীন একটা জাতি, আমাদের সংবিধানটা হচ্ছে আমাদের মতো করে হবে। 1 বছরের ভিতরে একটা সংবিধান আনি বসাই দিচ্ছে। মানে যেসব কথা আমাদের স্বাধীনতার সময় আমরা যেসব কথা বলি নাই, যেসব কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল না, সেসব কিছু ইনপুট করে, অর্থাৎ সেসব কিছুই কি এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর কি, চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে। সেটা নিয়ে পরে কথা বলবো। এবার জহির রায়হানের বিষয়টা আসা যায়। এই যে 14ই ডিসেম্বর যে হত্যাকাণ্ড, এটা 100% শিওর এই জহির রায়হানের কাছে ডকুমেন্টস ছিল। জহির রায়হান জানতেন অনেক কিছু, হয়তো তাকে সে সময় পাই নাই, হত্যা করতে পারে নাই। তারপর যেটা হয়েছিল, তাকে স্বাধীনতার পরে
সম্ভবত জানুয়ারি মাসে তাকে জানুয়ারি না তাকে মানে ডিসেম্বরে সম্ভবত গুম করে নিয়ে যায় এবং তার থেকে সে এখন পর্যন্ত নিখোঁজ, অর্থাৎ তাকে আর পাওয়া যায়নি। তো এটা সে করেছে শেখ মুজিব। শেখ মুজিব নিজেই সংসদে দাঁড়িয়ে বলছে, সে সময় পত্রিকা পড়তে দেখবেন শেখ মুজিব এই প্রথম স্বৈরাচারী বাংলাদেশে প্রথম বাটপার। যদিও হ্যাঁ তার স্বাধীনতার জন্য তার কাজে কামের জন্য যেগুলো বলা দরকার সে ভালো করেছে, এগুলো আমি অবশ্যই বলি ভালো, কিন্তু যেগুলো খারাপ করে গেছে অবশ্যই সেগুলোকে খারাপ বলতে হবে। তো সে যেটা করেছে, এই জহির রায়নার পিছনে শেখ মুজিবের হাত। শেখ মুজিব নিজেই তাকে আউট করে দিয়েছে, অর্থাৎ কারণ যে ভারতের এই কুকীর্তি ফাঁস করে ফেলবে, তার কাছে ডকুমেন্টারি ছিল, এগুলো যদি ফাঁস করতে পারতো সে বা জানাতে পারতো, তাহলে 14 ডিসেম্বরের এবং 16 ডিসেম্বরের সব কাহিনী একেবারে ফাঁস করে ফুটে যেত জনগণের সামনে। তো সেই বিষয়টা জহির রায়নাকে করতে দেওয়া হয় না, জহির রায়নাকে গুম করে কিলিং করে আমার হয় যেভাবে করছে, অর্থাৎ জহির রায়নাকে শেষ করে দেওয়া হয়েছে। আর জহির রায়হানের মাথায় আরও অনেক কিছু ছিল। জহির রায়হান মোটামুটি অনেক কাজ করে গেছিলেন, যদিও সেটা আমরা হয়তো তার কিছু ডকুমেন্টারি আছে যেগুলো হচ্ছে ওই যে স্বাধীনতার পূর্ব সময়ে, মানে স্বাধীনতাকালীন এই যুদ্ধকালীন সময়ে যে সমস্ত ডকুমেন্টারি জহির রায়হান তৈরি করেছেন বা রেখেছেন, যেসব কিছু তার কাছে সংরক্ষিত ছিল সেগুলো আমরা কিছুই দেখতে পারি না। কারণ হচ্ছে তাকে গুম করে তার ওই সমস্ত এভিডেন্স নিয়ে, ওই সমস্ত এভিডেন্স নষ্ট করে তারপর হচ্ছে তাকে খেল খতম করা হয়েছে। তো আমি কি বলবো, আর আমি বলবো এতটুকুই যে আমার একটা 2-4টা কথা হয়তো ইউটিউবে দিয়ে দিই, সেটাও হচ্ছে থাকে না, বা ফেসবুকে দিতে গেলেও থাকে না কথাগুলো। এগুলো তো রেকর্ড হয়ে থাকবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আর আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা এভাবে তৈরি করে নিতে হবে, ইতিহাসগুলো পড়াতে হবে, শিখাইতে হবে, জানাতে হবে। তো সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদের আসলে এখনও আমাদের সময় প্রকৃত ইতিহাস জানা শোনা। আর আমি আবার বলছি, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে বাংলাদেশ যদি উন্নত হতে পারে, অর্থাৎ ভারত যদি বন্ধুত্ব সম্পর্ক রাখে, বাংলাদেশ উন্নত হয়ে যাবে, বাংলাদেশ আরও অনেক উঁচুতে মাথা উঁচু করে দাঁড়াবে। তখনই তাদের মাথা ব্যথা হয়ে যাবে, তাদের যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে, কলকাতা সহ শুরু করে তাদের 7 সিস্টার সহ একেবারে সবগুলো রাজ্য কী করবে, বিদ্রোহ করবে যে বাংলাদেশটা তো স্বাধীন হয়ে যেতেছে, স্বাধীন হয়েছে, এত উন্নত হয়েছে অত অল্প সময়ে, আমরাও বিদ্রোহ শুরু করি স্বাধীনতা। এই জন্য ভারত কখনো বাংলাদেশের বন্ধু হবে না। এবং আরও অনেক কিছু আছে, সেটা আমি ওই ভিডিওতে বলছিলাম। সব মিলে হচ্ছে এটাই। সবাই ভালো থাকবেন, আর আগামী প্রজন্মকে আপনার নিজ দায়িত্বে আপনি আপনার প্রজন্মকে প্রকৃতি ইতিহাস খুঁজে বের করে পড়াতে হবে, জানাতে হবে। আমার এটাই হচ্ছে আবেদন থাকবে সবার প্রতি। আল্লাহ হাফেজ।